আসসালামু আলাইকুম দর্শক। আজকে 12 জুলাই, প্রায় দীর্ঘ আমার যতটুকু মনে হয় অ্যাটলিস্ট 2 মাসের কাছাকাছি তো হবেই, বা মোর দ্যান 2 মান্থস হবে যে আমি আপনাদের সাথে কিন্তু অ্যাটাচমেন্টে নেই। অর্থাৎ প্রায় 60 দিনের চাইতেও বেশি হবে আমি ভিডিও দিচ্ছি না। অনেকের মনে অনেক প্রশ্ন যে ভাই কি চলে গেল, ভাই কি গায়েব হয়ে গেল, ভাই কি আর ভিডিও দিবে না, নাকি তারকাদের গল্পের যাত্রা এখান অবধিই ছিল, হয়তো শেষ, না হয় শুরু হবে, কি হতে যাচ্ছে। আসলে দর্শক, সব কিছুর একটা সমাপ্তির সৌন্দর্য আছে। তারকাদের গল্প আজকে থেকে কিন্তু 1-2 বছর ধরে ভিডিও দেয় না, প্রায় দীর্ঘ 6-7 বছর ধরে ভিডিও দেয়। এবং আমি সব কিছু জানি, শুরু যেমন তেমনই হোক না কেন, শেষটা সবসময় সুন্দর প্রয়োজন। যখন শেষটা সুন্দর হবে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের মন ভরে যাবে। সো একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার কাট জানিয়ে দিতে চাই, আমি ভিডিও দেই আর না দিই, কোনোদিন এটা ভাববেন না ভাই চলে গেল কিনা বা হারিয়ে গেল কিনা। আমি যেখানে থাকি আমি আপনাদের মাঝে অবশ্যই ফিরে আসবো, বারংবার ফিরে আসবো, এবং নিয়মিতভাবেই ফিরে আসবো। হয়তো সাময়িক সময় কিছু বাধা বিঘ্নের জন্য, কিছু কাজের চাপের জন্য হয়তো বিরতিতে যেতে পারি, কিন্তু আমি নিয়মিত আপনাদের মাঝে থাকবো। কারণ যখন আমি পার্মানেন্টলি আপনাদের কাছ থেকে বিদায় নেব, বিদায়টা আমি আপনাদেরকে এতটুকু বলে দিতে পারি, খুব সুন্দরভাবে নেব যেন আপনাদের মনে কোনো দুঃখ না থাকে, এবং আমিও তৃপ্তি সহকারে এখান থেকে বিদায় নিতে পারি। এতটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ অনেকের মনেই একটা প্রশ্ন ছিল যে ভাই কি বিদায় নিয়ে চলে গেলেন কিনা। অনেকে আমাকে ইনবক্স করেছেন, আমি যে আপনাদেরকে রিপ্লাই করব সেই সময়টুকু আমার কাছে ছিল না। তো যাই হোক, আমি পূর্বে কি ঘটনা ঘটেছে আমার লাইফে সেগুলো নিয়ে যদি বর্ণনা করতে চাই কতটুকু ব্যস্ত ছিলাম, তাহলে কিন্তু আমার ভিডিওর প্রেক্ষাপটটা ঘুরে যাবে। জাস্ট এতটুকু বললাম, যদি কোনোদিন দেখেন যে আমি ভিডিও দিচ্ছি না বা কিছু গ্যাপে যাচ্ছে, জাস্ট আমার জন্য দোয়া করবেন, ভাই যেন সহি সালামতভাবে থাকে, সুস্থ থাকে, এতটুকুই যা। কারণ আমি আবার ব্যাক করব। কারণ আমার বিদায় বেলাতে আপনারা সবার আগে জানতে পারবেন যে আমি বিদায় নিচ্ছি। বাট হ্যাঁ, মনে রাখবেন, শেষের শুরুটা এখনো হয়নি, কিন্তু শেষের শুরু হলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সবে তো আমি মাঝপথে আছি। কথার অর্থটা যাদের বোঝার অবশ্যই বুঝে নেবেন। তো তারকাদের গল্প আবার নতুন রূপে আপন ঠিকানায় ব্যাক করেছে আজ থেকে। মনে রাখবেন দর্শক, আমার প্রত্যাপন বা আমার যে আগমন, আমার যে আবার নতুন রূপে আবির্ভাব, সেটা অবশ্যই সবার ভালো লাগবে। কারণ চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, এবং আমি প্রতিবার আপনাদেরকে কথা দিয়েছি, প্রতিবার আমার কথার বরখেলাপ করেছি। এই কারণে আমি আপনাদের সবার নিকট ক্ষমা প্রার্থী, এবং আমি ছোটো ভাই হিসেবে আপনারা সবাই সবসময় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, এটাই আমি আশা করি। আমার কাছের অনেক দর্শকরা ছিলেন, অনেক দর্শক আপুরা রেগুলার আমার ভিডিও দেখেন। আমি জানি না আজকে আপনারা আসবেন কি না, কারণ দীর্ঘ অনেকদিন পরে ভিডিও দেওয়া, হয়তো আমার ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের অনেকের কাছে পৌঁছাবে না। আমার ভিডিও আবার র্যাঙ্কিংয়ে আসার জন্য, বা আমার ভিডিও আবার সবার কাছে পৌঁছার জন্য হয়তো আবার রেগুলার ভিডিও দিতে হবে, আপনাদেরকে বেশি 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 ভিডিও দেখতে হবে, বেশি বেশি লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, তাহলেও হয়তো দেখবেন ভিউ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এই যে আমি আজকে ভিডিও দিচ্ছি, আমি যেহেতু দীর্ঘ অনেকদিন ভিডিও দেইনি, দেখবেন আমার ভিডিওর ভিউ কিন্তু 1000ও হতে নাও পারে, সর্বোচ্চ 500-600। আগামীকাল দিব, সেটা হয়তো 1000 হবে, পরের দিন দেবো, সেটা হয়তো 1500 হবে। এভাবে আস্তে আস্তে ভিউ সংখ্যা বাড়তে থাকবে, কারণ এটা একটা ইউটিউব চ্যানেলের নিয়ম। ইউটিউব ইরেগুলারিটি সবচেয়ে বেশি অপছন্দ করে। যারা নিয়মিত ভিডিও দেয় না, ইউটিউব তাদের কখনো ভিডিও সাজেস্টেও রাখে না। দেখবেন আমার চেয়ে তো খারাপ খারাপ ভিডিও সাজেশনে রাখবে, আপনাদের ইউটিউব রিকমেন্ডেশনে নিয়ে যাবে, কিন্তু আমার ভিডিও যতই ভালো হোক ইউটিউব নিবে না, কারণ আমি রেগুলার ভিডিও দিইনি। বাট আবার যখন নিয়মিত দিব, তারা সেই কাজটা করে দেবে। তো দর্শক, আবার যেহেতু ব্যাক করছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার ভিডিও দিতে পারি। আমার সবসময় আপনাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আমাকে একজনকে রাখবেন, আমাকে, কারণ যেন কোনো খারাপ প্রভাব আমাকে ধরতে না পারে, এতটুকুই যা। সো আজকের ভিডিওটা আমি যেহেতু অনেকদিন পর আসছি, আমার কাছে এটা মনে রাখবেন না দর্শক যে আমি যেহেতু এতদিন ইউটিউবে ছিলাম না, আমার কোনো ঘটনা জানা নাই, এমনটা ভাববেন না। আমি ইউটিউবে না থাকতে পারি, কিন্তু এমন কোনো ঘটনা নেই যেটা আমি অবজারভেশনে রাখিনি। আমি সবার সমস্ত মতি গতি অবজারভেশনে রেখেছি। কে কী করেছে না করেছে সব কিছু আমি রেগুলার দেখেছি, আমার কাছে পয়েন্ট আউট করা আছে। সময়ের সাথে সাথে আমি সব কিছু দেওয়া শুরু করব। সবচেয়ে বড় বিষয়, আজকে যেহেতু অনেকদিন পর এসেছি, আজকে ভিউ সংখ্যাটা বেশি হবে না, বেশি মানুষ দেখবে না। এর জন্য আমার এতদিন জমানো কথাগুলো বলার চেয়ে বেশি আমি মনে করি বর্তমানে যে ঘটনাটা ঘটে গেছে, আপনারা জানেন মিমের বাচ্চা হয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলাটাই আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে।
এই কারণে আমি চিন্তা করেছি আজকে মিম সম্পর্কে কিছু কথা বলবো, বেশি কিছু না, খুবই হাইলাইট করার মতো, যেগুলো আপনাদের চোখে পড়েনি, লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার মতো হাইলাইটেড 3-4টা বিষয় সম্পর্কে আমি আলোকপাত করব। যেমন আজকে আমার ভিডিওতে আপনারা সানি এবং বাবু সম্পর্কে একটা শর্ট, একটা ব্রিফ, একটা কম্প্যারিজন দেখতে পারবেন। আপনি মিমের মা এবং মিমের শাশুড়ি সম্পর্কে একটা ব্রিফ, একটা কম্প্যারিজন দেখতে পারবেন। পাশাপাশি সাবিনার ভিডিওতে দেখলাম মিমকে লাশ বানিয়ে রাখা হয়েছে, সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, সো এই কয়টা বিষয় আজকে আমি ডিটেলস আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেব। তো আশা করি দর্শক আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, যেহেতু অনেকদিন পর এসেছি। হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের নাও লাগতে পারে রেগুলার না থাকার জন্য, বাট আবারও বলছি, আমাকে ভালোবাসলে, আমাকে যদি ছোটো ভাই হিসেবে আপনারা ভালোবেসে থাকেন, অবশ্যই পুরো ভিডিও দেখে আমার জন্য দোয়া করে যাবেন। এবং অবশ্যই রেগুলার যেটা বলি, আপনাদের লাইক ছাড়া, আপনাদের ভিডিও শেয়ার ছাড়া, বা আপনারা ভিডিও যদি বেশি বেশি না দেখেন, কখনোই আমি এই জায়গাতে আসতে পারবো না। সো এখন যেহেতু আমি অনেক তলানিতে চলে যাব দর্শক, অনেক ডাউনগ্রেডেড থাকবো, কারণ যেহেতু আমি অনেকদিন ভিডিও দিইনি। সো এই জায়গা থেকে উত্তরণের উপায় মাত্র একটাই, যে আপনারা বেশি বেশি ভিউ দিবেন, বা দেখবেন, বা লাইক দিবেন, বা শেয়ার করবেন। আমি একদম ক্লিয়ার কাট কথা বলি দর্শক। সো আপনারা যদি ভিডিও না দেখেন, আমার ভিউ সবসময় এরকম ডাউনগ্রেডই থাকবে। সো আপনারা যদি এটাকে দাঁড়া করিয়ে দিতে চান, সো যেগুলো বললাম সেগুলি একটু অবশ্যই করে দিতে পারেন দর্শক। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আচ্ছা আজকে এই সাবস্ক্রাইব লাইকের কথাটা না বললেও চলে, কারণ আজকে আমার পুরনো দর্শক ছাড়া নতুন দর্শক কখনই আসবে না। সো যারা দেখছেন, আমি জানি আপনাদের সবারই সাবস্ক্রাইব করা, এবং যারা দেখবেন বিশ্বাস আমার, আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আচ্ছা, শুরুতে বলেছিলাম আমি আজকে বাবু এবং সানি সম্পর্কে একটা ব্রিফ কম্প্যারিজন করবো। আসলে কম্প্যারিজন করার কি আছে এখানে সানির সাথে বাবুর? দেখুন দর্শক, আজকে আপনারা সবাই জানেন মিমের সন্তান হয়েছে। মিম সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছে, কিন্তু সন্তানের পিতা কিন্তু দুইজন। মিমের প্রথম সন্তানের পিতা ছিল সানি, যার নাম ছিল আবদিয়া, এবং মিমের দ্বিতীয় সন্তান হয়েছে আজকে, সেটাও কন্যা সন্তান হয়েছে। এবং মিমের বর্তমানে 2টা কন্যা সন্তানই আছে, কোনো ছেলে সন্তান নেই। এবং মিমের দ্বিতীয় কন্যা সন্তানের বাবা কিন্তু বাবু। তো দেখুন, মা একজন, সন্তান 2জন, 2 কন্যা সন্তান, কিন্তু বাবা 2জন। একজন ছিল সানি, যার সাথে বর্তমানে মিমের কোনো সম্পর্ক নেই, ডিভোর্সড তারা 2জন। এবং বর্তমানে মিমের দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছে বাবু, যার সাথে মিম বর্তমানে সংসার করে যাচ্ছে। কথা দাঁড়ায়, বাবুর সাথে সানির কেন আমি কম্প্যারিজন করতে আসবো? দর্শক, আজকে যখন মিমের দ্বিতীয় সন্তান হলো, আমি কিছু জিনিস সূক্ষ্মভাবে খেয়াল করেছি। আমি দেখলাম বাবু যখন তার সন্তানকে, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে কোলে নিয়েছে, আমি তার চোখে মুখে কোনো হাসির ছাপ দেখিনি, খুশির ছাপ দেখিনি, কোনো আনন্দ মুহূর্ত খোঁজার অনুভূতি পাইনি। বরং আমি দেখেছি, মনে হচ্ছিল যেন বাবু খুবই বেজার হয়েছে মিমের ওপর। মনে হচ্ছিল বাবুর মধ্যে কোনো অনুভূতি, আবেগ কিছুই কাজ করছে না, যে হ্যাঁ একটা সন্তান এসেছে হাতের মতো, তো কী এমন হয়েছে, এমন জাস্ট মানে পাত্তা না দেওয়ার মতো একটা অনুভূতি আমি দেখছিলাম বাবুর মধ্যে। পরবর্তীতে দেখলাম বাবুর দাদি, মানে বাবুর মা যখন সেই সন্তানকে কোলে নিল, তখন বাবুকে শিখিয়ে দিল আজান দে। তো বাবু আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় সে ফেলি হাসছে। এটা আমার কাছে অদ্ভুত রকম খারাপ লেগেছে। একটা আজান দেওয়ার মতো সিরিয়াস কাজে বাবু কিভাবে হাসে, এটা আমি আসলে মেনে নিতে পারিনি। আজানের সময় কি কারো হাসি আসতে পারে? আমি জানি না। আপনি যখন আল্লাহর শুকর গোজার করবেন, তখন আপনি কিভাবে হাসেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে? আমি জানি না। বাবু হাসছিল, এতে বোঝা যায় তারা কতটুকু ধার্মিক, আল্লাহকে কতটুকু ভয় পায়, আল্লাহকে কতটুকু তারা গণ্যমান্য করে, বা ধর্মের কাজ তারা কতটুকু করে, আমার এতেই বোঝা হয়ে গেছে। এবং বাবুর আজান দেওয়ার ভাবভঙ্গি দেখে বুঝতে পেরেছি আরও একটা জিনিস, বাবু হয়তো বছর পর বছর হয়েছে হয়তো কোনো নামাজ আদায়ও করেনি, এক ওয়াক্ত নামাজও বাবু পড়েনি, জুম্মার নামাজ তো বাদই দিলাম। বাবুর আজান দেওয়ার অবস্থাটা দেখলে আপনারা হয়তো এই জিনিসটা আমার সাথে অ্যাডমিট করে যাবেন। তো কম্প্যারিজনটা অলরেডি আমি করেই ফেলেছি। আপনারা যদি আবদিয়া জন্ম হওয়ার সময়ের ঘটনাটুকু কল্পনা করেন, স্পষ্টভাবে দেখবেন এভারগ্রিন একটা সিনারির মতো আপনাদের চোখের সামনে সেই জিনিসটা ভেসে উঠবে, যে সানি যখন আবদিয়াকে কোলে নিল, সানি যখন আবদিয়া সদ্য ভূমিষ্ঠ হওয়ার কথা সামনের স্টাফদের কাছ থেকে শুনতে পারলো, সানি একদম অঝোর কান্নায় ভেঙে পড়েছিল। সেটা নিয়ে কিন্তু কিবরিয়া ভাইও ভিডিও দিয়েছিল। সবচেয়ে বড় যে কথাটা, সানি কেন কান্না করেছিল? ভিউ পাওয়ার জন্য, নাটক করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য,
না, এমন কিছুই না দর্শক। সানি তার মন থেকেই কান্না করেছিল তার সন্তানের জন্য। সানির মনে তার সন্তানের প্রতি এতটাই অনুভূতি ছিল, সানির মনে তার সন্তানের প্রতি এতটাই ভালোবাসা ছিল, সানি যখন শুনতে পেরেছে সে কন্যা সন্তানের বাবা হয়েছে, সে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে সে কিন্তু কান্নাতে ভেঙে পড়েছিল। এতেই বোঝা যায় সানি তার সন্তানের প্রতি কতটা ডেডিকেটেড ছিল, হার্ট অ্যান্ড সোল সে সন্তানকে চেয়েছিল, সন্তানকে কতটা সে ভালোবেসেছিল, এবং মিমকেও সে ভালোবাসে। সে মিমের সুস্বাস্থ্য কামনা করে কিন্তু সে ঠিকঠাক আছে কিনা সে খবরটা নিয়েছিল। মানে একজন আদর্শ বাবা যা যা করে তার স্ত্রী এবং সন্তানের জন্য সানি সেটাই করেছিল। সানির মধ্যে আমি এই বিষয়ে কোনো কমতি পাইনি। কিন্তু বাবুকে দেখলাম তার কাছে এগুলো জাস্ট একটা ফর্মালিটিস মনে হচ্ছিল। মিমের বাচ্চা হবে, তাকে হসপিটালে নিতে হবে, সে নিয়েছে, বাচ্চা হয়েছে, বাবা হিসেবে তার কোলে দিবে, কোলেও নিয়েছে 2 মিনিট, তারপর কোল থেকে আবার রেখেও দিয়েছে। এখন মিম অসুস্থ, মিমের জন্য ওষুধপত্র আনতে হবে, সেটাও এনে দিয়েছে। জাস্ট একটা ফর্মালিটি মাত্র, একটা থাকে না দায় ঠেকা যে আমার করতে হবে, না করলে আমার একটা সমস্যা আছে, ওই দায় ঠেকাভাবে যে একটা কাজ করা বলে বাবুকে আমার দেখে ঠিক তাই মনে হয়েছে, যে সে তার স্ত্রী সন্তানের প্রতি যে দায়িত্ব করার কথা সে দায়িত্বটা সে পালন করেনি, বরং আমি বলবো সেগুলো যা করেছিল দায় ঠেকে করেছিল। তার মধ্যে তার সন্তানের প্রতি কোনো না ছিল কোনো আবেগ অনুভূতি, না তার স্ত্রীর প্রতি ছিল কোনো আবেগ অনুভূতি। আমি কিছু দেখতে পাইনি দর্শক। আপনারা যদি দেখে থাকেন সেটা আলাদা বিষয়। আমি আমার সূক্ষ্ম চোখ দিয়ে, আমি তো দীর্ঘ অনেক দিন যাবত ভিডিও দিই, আমি আমার এই অবজারভেশনাল চোখ দিয়ে আমি বাবুর মধ্যে অনেক কমতি দেখতে পেয়েছিলাম, যেটা সানির মধ্যে কখনো পাইনি। এই শর্ট একটা ব্রিফ কম্প্যারিজন আমি বাবু এবং সানির মধ্যে পেয়েছি বলে সেটা আপনাদেরকে জানাতে চেয়েছি। নেক্সট আমি চলে আসবো মিমের মা এবং মিমের শাশুড়ির মধ্যে। আসলে মিমের শাশুড়িকে এখানে বলার কিছু ছিলই না, কারণ আপনারা জানেন বাবু এবং মিমের বিয়ের পর থেকে কিন্তু মিম তার শ্বশুরবাড়ির পরিবার থেকে একদম ডিটাচড হয়ে গেছে, কোনো রকম সম্পর্ক রাখিনি, কোনো রকম যোগাযোগ রাখিনি। ঠিক আছে, বাবুর মা থেকে একদিক, বাবু আর মিম থেকে আরেক দিক, তারা একদম পদ্মার চরে শিফট হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু আসলে বাবুর মার জন্য কষ্টের বিষয় ছিল। কিন্তু তারপর আমার কাছে কিছু জিনিস আজকে দেখে ভালো লেগেছে। আমি দেখতে পেলাম বাবুর মা যেই মাকে মিম এতটা অপদস্থ করেছে, যেই মাকে মিম 2টা টাকার দাম দেয়নি, পাত্তা দেয়নি, তাকে শাশুড়ি হিসেবে সম্মান দেয়নি, শাশুড়িকে গণ্যমান্যই করেনি, ইরবে সে তার শাশুড়ি সম্পর্কে এত অপপ্রচার চালিয়েছে, সেই শাশুড়িকে দেখলাম পদ্মার চরে শরীরপুরে দৌড়ে মিমের বাচ্চা হবে শুনে চলে গেছে। মিমের যত রকম সেবা যত্ন করা লাগে সব কিছু করেছে, বরং আমি বলবো বাবুর চেয়ে বেশি দায়িত্ব তো বাবুর মা করেছে। দেখলাম মিম যখন অসুস্থ, মিমকে ধরে রাখা, মিমকে ওটি পর্যন্ত পৌঁছে দেওয়া, মিমকে ওটি থেকে বের করে মিমের সেবা যত্ন করা, বাচ্চাকে কোলে নেওয়া, বাচ্চার খাবারের ব্যবস্থা করা, সমস্ত দায়িত্ব দেখলাম বাবুর মা একা হাতে করছে, একা হাতে বাবুর মা করছে। কিন্তু কোথায় মিমের মা? আমি মিমের মাকে ভিডিওতে খুঁজেই পেলাম না। তিশা, সাবিনা, মিমের মাকে আমি ভিডিওতে দেখতেই পাইনি। হয়তো সে আসেইনি। এখানে কেন আসেনি আমার কাছে মনে হয়েছে হয়তো বাবুর মা সেখানে উপস্থিত ছিল, এই কারণে হয়তো মিমের মা আসেনি। এত কেন জেদ থাকবে? আমার কথা দেখুন না আপনারা বাবুর মা সব ধরনের জেদ, রাগ, ক্ষোভ এক পাশে ফেলে দিয়ে মিম কত অপমান করেছিল, সেই অপমানগুলোকে এক পাশে ঝেড়ে ফেলে বাবুর মা কিন্তু আবার তার ছেলের বউর কাছে চলে এসেছে। কেন এসেছে? যেহেতু তার ছেলের সন্তান হবে, মিম অসুস্থ, মিমের পাশে একজনের থাকা প্রয়োজন, এই জন্য সেবা যত্ন করতে এসেছে। এখানে কিন্তু বাবুর মা জেদ ধরে থাকেনি। কিন্তু মিমের মাকে দেখুন, সে কিন্তু ঠিকই তার 100% শতভাগ, যেটাকে বাংলায় বাগধারাতে 16 কলা পূর্ণ বলা হয়, যে জেদ পূর্ণ করেছে যে না সে আসবে না। এমনকি তার মেয়ে মরে মরুক সে সেখানে যাবে না। অ্যাটলিস্ট আমি আশা করেছিলাম হয়তো মিমের মা সেখানে যাবে, বাট সেখানে কিন্তু মিমের মা উপস্থিত ছিল না। যাই হোক, দেখবেন বাবুর মা কিন্তু যথেষ্ট করেছে। আমি দেখলাম বাবুর সন্তানের সেবা যত্ন করা, মিমের সেবা যত্ন করা, সব কিছুই বাবুর মা একা হাতে করছে। যেখানে মিমের বোন আছে, সাবিনা, তিশা, তারাও কিন্তু এত কিছু করছে না যেটা বাবুর মা করছে। আপনারা সচোখে সেগুলো দেখতে পারবেন। ভিডিওতে হয়তো এগুলো অনেক কিছু দেখাবে না, তারা লজ্জাতে পড়ে, কারণ বাবুর মার যত দোষ বলা যায় তারা তো গুণ বলবে না, গুণগুলোকে তারা ঢেকে রাখবে। কিন্তু আমরা যতটুকু দেখেছি অতটুকুই বুঝে গেছি যে মিমের সন্তানের সমস্ত দায়িত্ব কিন্তু বাবুর মা একা হাতেই পূর্ণ করছে, পালন করে যাচ্ছে। তারপরে দেখবেন মিম সুস্থ হয়ে বাসায় ফেরার পর আবার লাথি দিয়ে কিন্তু বাবুর মাকে ঘর থেকে বের করেও দিবে। সেই সময়টা একটা অপেক্ষা মাত্র। তো এই যে একটা তুলনা করতে চেয়েছিলাম বাবুর মায়ের সাথে মিমের মায়ের, সেটা হয়তো আমি করে দিয়েছি। একটু আগে আরও একটা তুলনা করেছিলাম। অ্যাট লাস্ট যেটা বলবো, একটা মানুষ অসুস্থ, এটা তাদের একটা পরিবারের একটা বলবো মানসিক ব্যাধি।
যে মানুষ অসুস্থ, মানুষ সুস্থ হলে কি এটার জন্য আল্লাহর কাছে দোয়ার চাইতে বেশি তারা যেটা করে, তারা সবাই মিলে ক্যামেরা ধরে থাকে। সাবিনাকে দেখলাম তার ভিডিওতে এমনভাবে মিমকে প্রেজেন্ট করেছে, একটা মরা লাশ, আসলে লাশকে যেভাবে ঢেকে রাখা হয় কাপড় দিয়ে, একটা লাশ যেভাবে একটা স্টিল ইমেজের মতো থাকে, মিমকে সেভাবে প্রেজেন্ট করছিল সাবিনা, যেন মিম মারা গিয়েছে। থাম্বনেলের মধ্যে লিখেছিল, লাশের মতো মিম আমার বোনকে এভাবে শুয়ে থাকতে দেখতে পারছি না। কেন ভাই, মিম কি মারা গেছে? না, মিম তো মারা যায়নি, কিন্তু মিমকে সাবিনা এমনভাবে ভিডিওতে প্রেজেন্ট করেছে একটা লাশের মতো করে, কাপড় দিয়ে ঢাকা অবস্থায়। এতে করে কিন্তু যে কোনো মানুষ দেখলে প্রথম ধাক্কায় বুঝবে মিম হয়তো মারা গিয়েছে সন্তান প্রসব করতে গিয়ে। এটা যথেষ্ট খারাপ একটা সিনারিও ছিল, এবং এটা নিয়ে দর্শকরা অনেক খারাপ মন্তব্য করেছে মিম সাবিনাকে, যে এগুলো কেন। তো এগুলো খুবই নোংরা লেগেছে। একটা মানুষ অসুস্থ, তাকে নিয়ে এভাবে প্রথমত ভিউ ব্যবসা করা কখনোই ঠিক না। দ্বিতীয়ত তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সে মারা গিয়েছে, মিম আর দুনিয়াতে নেই, এভাবে একটা মরা লাশের মতো করে ছবিটা প্রেজেন্ট করা, সেটাও খুব নোংরা লেগেছে। এবং এগুলোর পরিণতি আল্লাহ যদি একবার নারাজ হয়ে যায়, তখন কিন্তু সামনাসামনি আসতে বেশি সময় লাগবে না। যেমন আমরা অনেকেই কিন্তু অনেক কিছু জানি, এই যে চলে গেলাম নেটওয়ার্কের বাইরে, এই যে একটা সামান্য পোস্ট দিয়ে আসলে কয়েকজন বন্ধু, 8-10 জন বন্ধু যে সেন্ট মার্টিনে গিয়ে নেটওয়ার্কের বাইরে আজীবনের জন্য চলে গেল, সেই গল্পটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো এই যে মিম, যে সাবিনা যে মিমকে এরকম মরা লাশের মতো শুয়ে বলছে আমার বোন মরা লাশের মতো আছে, কে জানে যদি আল্লাহ রাগ হয়ে যায়, সত্যি সত্যি তো মিমকে মরা লাশ বানিয়ে দিতে পারে, তখন কি করবেন ভাই আপনি? সো এই ধরনের জিনিস নিয়ে ফাইজলামি করা, মস্করা করা, মজা করা কখনোই ঠিক না, এটা আমি মনে করি। দর্শক, আজকে এই 3টে বিষয় বলার জন্য আমি এসেছিলাম, কারণ এই 3টে বিষয় আমি মনে করি আপনারা হয়তো অনেকে অবজার্ভ করবেন না, এই জন্য আমি আপনাদেরকে তুলে ধরার জন্য এসেছিলাম। বাট হ্যাঁ দর্শক, সামনে আরও দুর্দান্ত কিছু আসছে। যেহেতু তারকদের গল্প এখন এসেছে ইউটিউবে, এতদিন পর্যন্ত অনেক ভিডিও আপনারা দেখেছেন, অনেক কিছু শুনেছেন, অনেক কিছু দেখেছেন, বাট আমি মনে করি আমি ছাড়া গল্পটা কেমন যেন অপূর্ণ লাগে। বলে না, রোস্ট, পোলাও, কোরমা, মাংস সবই খাচ্ছে, কিন্তু তরকারিতে কিন্তু কেন ভাই লবণটাই হচ্ছে না। সো এই সমস্ত কিছুর মধ্যে রসকস নিয়ে আসার জন্য কিন্তু তারকাদের গল্প আবার ব্যাক করেছে। সো এখন থেকে যত রকম ধামাকাদার গল্প বলেন, যত রকম হাই ভোল্টেজ ভিডিও বলেন, এবং যত রকম আনরিভিলড সিক্রেট বলেন, সব কিছু আমার চ্যানেল থেকে কিন্তু আপনারা সময়ের সাথে সাথে দেখতে পারবেন। সো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে লাইক দিয়ে অলওয়েজ আমার পাশে থাকবেন। সো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।